হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এসএম স্টাডি পয়েন্ট। ফ্রেন্ডস, আজকে তোমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ টপিক তুলে ধরার চেষ্টা করব। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের প্রত্যেকেরই কাজে আসবে। তোমাদের মধ্যে থেকে অনেকে ডিমান্ড ছিল যে দিল্লির সুলতান বংশ থেকে যে সিকোয়েন্স অনুসারে যে রাজারা শাসন করেছিল, অর্থাৎ যে সুলতানরা শাসন করেছিল একদম সিকোয়েন্স ভাবে এবং সঙ্গে ডেট সহকারে তুলে ধরার জন্য। তো এই ভিডিওটা তোমরা দেখো, দিল্লি সুলতান বংশ থেকে যদি কোশ্চেন আসে তোমরা অবশ্যই আনসার করতে পারবে এবং সিস্টেমেটিক ভাবে আমি তুলে ধরার চেষ্টা করছি। দেখো, আমরা জানি দিল্লি সুলতান বংশের মধ্যে 5টা বংশ ছিল। দিল্লি সুলতানের মধ্যে 5টা বংশের মধ্যে প্রথমে ছিল দাস বংশ, তারপরে ছিল কলিজি বংশ, তারপরে ছিল তুগলক বংশ, সৈয়দ বংশ এবং লোদি বংশ। এই যে 5টা বংশের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ছিল দাস বংশ। ঠিক আছে, এই দাস বংশের মধ্যে যে সুলতানরা শাসন করেছিল এই বিষয়টা আমি এখানে তুলে ধরবো। তোমরা হোয়াইট বোর্ডের দিকে লক্ষ্য করে একদম সিস্টেমেটিক ভাবে আমি তুলে ধরার চেষ্টা করছি। দেখো, এখানে বলা হয়েছে দিল্লি সুলতান দাস বংশ, ইয়ারটা ছিল 1206 থেকে 1290। ঠিক আছে, এই যে দাস বংশটা শাসন করেছিল। দেখো, এখান থেকে শুরু হয়েছে 1206 থেকে এবং শেষ হয়েছে 1290 পর্যন্ত। এই যে পুরো সিকোয়েন্সটা কার পর কার কে এসেছে এটা আমি তুলে ধরার চেষ্টা করছি। দেখো, এখানে নাম্বার 1 এ কি আছে দেওয়া আছে, এখানে সুলতানের নাম আর এদিকে হলো সময়কাল। ঠিক আছে, এগুলি সময় হবে। দেখো, এখানে কুতুবউদ্দিন আইবক কি 1206 থেকে 1210 পর্যন্ত। এই যে দিল্লি সুলতান বংশের প্রতিষ্ঠাতাকে কুতুবউদ্দিন আইবক। এখন ফ্রেন্ডস, এই জায়গাতে একটা কথা জানতে হবে, যখন বলা হবে দিল্লি সুলতান বংশের প্রকৃত প্রতিষ্ঠাতাকে, তাহলে প্রকৃত প্রতিষ্ঠাতা কিন্তু কুতুবউদ্দিন আইবক হবে না। ঠিক আছে, প্রকৃত প্রতিষ্ঠাতা হবে ইলতুৎমিশ। এখন অনেকের মধ্যে প্রশ্ন আসতে পারে যে কেন ইলতুৎমিশ প্রকৃত প্রতিষ্ঠাতা? কুতুবউদ্দিন আইবক যে কাজগুলি শুরু করেছিল তার মধ্যে উল্লেখযোগ্য ছিল কুতুব মিনার। এই যে কুতুব মিনারের কাজটা শুরু করেছিল কুতুবউদ্দিন আইবক এবং কাজটা শেষ করেছিল ইলতুৎমিশ। এই যে কুতুবউদ্দিন আইবক যে অসম্পূর্ণ কাজগুলি ঠিকঠাক ভাবে প্রতিষ্ঠাতা করেছিল ইলতুৎমিশ, এই জন্য দিল্লি সুলতান বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা ইলতুৎমিশকে বলা হয়। ঠিক আছে, দেখো, তারপরে অনেকেই এই জায়গাটার মধ্যে ভুল করে নেই। কুতুবউদ্দিন আইবকের পরে এসেছিল আরাম শাহ। ঠিক আছে, কে এসেছিল? আরাম শাহ। আর এই জায়গাটার মধ্যে অনেকে ভুল করে নেই, অনেকে লেখে নেই কে যে ইলতুৎমিশ কিন্তু আসেনি, তার মাঝখানে আরাম শাহ এসেছিল, যার সময়কালটা ছিল 1210 থেকে 1211 মধ্যে। ঠিক আছে, 1210 থেকে 1211। ঠিক আছে, আশা করি এই জায়গাটা বুঝতে পেরেছো। এখন যদি কোশ্চেন আছে যে কুতুবউদ্দিন আইবকের পরে দিল্লি সিংহাসনে কে বসেছিল, তোমরা আনসার করবে আরাম শাহ। আরেকটা কোশ্চেন আসতে পারে যে কুতুবউদ্দিন আইবক কত বছর শাসন করেছিল? 4 বছর শাসন করেছিল। ঠিক আছে, 1206 থেকে 1210 পর্যন্ত, এখানে 4 বছর হয়েছে কুতুবউদ্দিন আইবকের সময়কাল। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট আছে আমাদের কাছে 3 নাম্বার ইলতুৎমিশ। এই যে ইলতুৎমিশ 1211 থেকে 1234, 1211 থেকে 1234 হলো ইলতুৎমিশ। এই যে ইলতুৎমিশ 1211 থেকে 1234 পর্যন্ত শাসন কার্য চালিয়েছিল, একদম দিল্লিটাকে সুন্দরভাবে প্রশাসনিকভাবে চালিয়েছিল এবং কুতুবউদ্দিন আইবকের যে অসম্পূর্ণ কাজগুলি প্রত্যেকটাকে সম্পূর্ণ করেছিল, এই জন্য তাকে বলা হয়েছে প্রকৃত প্রতিষ্ঠাতা। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো, নেক্সট আমাদের কাছে আছে এখানে রুকনউদ্দিন ফিরোজ শাহ। অর্থাৎ এখন ইলতুৎমিশের পরে অনেকেই ভুল করে নেবে, ইলতুৎমিশের পরে রাজিয়া এসেছে, আসলে কিন্তু রাজিয়া আসেনি। কে এসেছিল? রুকনউদ্দিন ফিরোজ। দেখো, রুকনউদ্দিন ফিরোজ এসেছিল, যার ইয়ারটা ছিল 1234 থেকে 1234 এর মধ্যে। অর্থাৎ 1 বছরের মধ্যে তার যে কাজের পারফরমেন্স, অর্থাৎ অযোগ্য বলে তাকে দিল্লি সুলতানের অযোগ্য শাসক হিসেবে বলা হয় এবং তার কাজকর্ম ভালো লেগেছিল না, তাকে সরিয়ে দিল্লির একমাত্র মহিলা সুলতান বা কন্যা যে আসতো রাজিয়াকে আনা হয়েছিল, যার ইয়ারটা ছিল দেখো রাজিয়া 1234 থেকে 1240 পর্যন্ত, 1234 থেকে
1240। তাহলে রাজিয়ার সময়কাল হলো 4 বছর এবং রাজিয়া একদম সুন্দরভাবে শাসন কার্য চালিয়েছিল। রাজিয়ার কিছু শত্রু বেড়ে গিয়েছিল, 40 চক্র নামে এখানে অনেকগুলি ছিল, যে বিষয়গুলো একদম ডিটেইলস সবটা তুলে ধরা সম্ভব না। তোমরা যারা যারা আমার এই ভিডিওটা দেখছো, ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে ক্লাসটা, অবশ্যই তোমরা বিভিন্ন জায়গাতে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে তোমাদের কাছে ক্লাসটা কিরকম লেগেছে। আর যারা যারা আমার কাছ থেকে নোট নিতে চাও, অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো, বা আমার কোচিং সেন্টারে যারা যারা এসে পড়তে চাও এটার জন্য যোগাযোগ করতে পারো। আসবে, ক্লাস করে দেখবে, যদি ভালো লাগে তারপরে এডমিশন হবে। আমাদের এখানে মান্থলি 2টা মক টেস্ট হয়, ঠিক 15 দিন পর পর মক টেস্ট গুলি হয়ে থাকে। তো তোমরা এই বিষয়গুলি লক্ষ্য রেখে যদি ভালো লাগে তারপরে আসতে পারো। আগরতলা বিদ্যাসাগর বাজার সংলগ্ন আমার টেট কোচিং সেন্টার আছে, ঠিক আছে। ইংলিশ ক্লাসগুলি ম্যাডাম খুব সুন্দরভাবে তোমাদের কাছে তুলে ধরে, তোমরা ইউটিউবে দেখতে পারো, দেখে যদি ভালো লাগে তোমরা অবশ্যই আসবে। নেক্সট আমাদের কাছে কি আছে দেখো, বাহরাম, ঠিক আছে। এই যে রাজিয়ার পরে কে এসেছে, রাজিয়ার পরে এসেছে বাহরাম শাহ, যার সময়কাল হলো 1240 থেকে 1242 পর্যন্ত। 1240 থেকে 1242 পর্যন্ত বাহরাম শাহ এসেছিল রাজিয়ার পরে, ঠিক আছে। 2 বছর শাসন করেছিল। এখন নেক্সট আমাদের এদিকে আর জায়গা হয়নি, এটা আমি উপরে লিখেছি, তোমরা দেখার চেষ্টা করো। দেখো এদিকে উপরে লিখেছি, আর এদিকে লাইটের ফোকাসটা পড়বে দেখে আমি একটু সাইড করে লিখেছি, ঠিক আছে। তোমরা দেখার চেষ্টা করো। নেক্সট দেখো এখানে আছে 7 নম্বরে আলাউদ্দিন মাহমুদ, ঠিক আছে। আলাউদ্দিন মাহমুদ কার ছেলে ছিল, এখানে রুকনউদ্দিন ফিরোজের ছেলে ছিল। রুকনউদ্দিন ফিরোজের ছেলে ছিল আলাউদ্দিন মাহমুদ। কবে বসেছিল, 1242 থেকে 1246 পর্যন্ত শাসন কার্য চালিয়েছিল দিল্লির সুলতান বংশের দাস বংশের মধ্যে, ঠিক আছে। এখানে দেখো 42 থেকে 46 কত হয়েছে, 4 বছর শাসন করেছিল। নেক্সট আমাদের কাছে কি আছে, নাসিরউদ্দিন মাহমুদ। এই যে নাসিরউদ্দিন মাহমুদ, এটা শাসন করেছিল 1246 থেকে 1266 পর্যন্ত। 1246 থেকে 1266 পর্যন্ত এই যে নাসিরউদ্দিন শাসন কার্য চালিয়েছিল। একদম সিকোয়েন্স অনুসারে সিস্টেমেটিক ভাবে আমি ক্লাসটা তোমাদের কাছে তুলে রাখছি, তোমরা স্ক্রিনশট দিয়ে বা ভিডিওটা বারবার দেখে মনে রাখতে পারো। এখান থেকে যদি এসটিজিটি এবং টেট 2 এর মধ্যে কোশ্চেন আসে তোমরা অবশ্যই আনসার করতে পারবে, ঠিক আছে। নেক্সট কি আছে দেখো, আমাদের কাছে 9 নাম্বার গিয়াসউদ্দিন বলবন, যার সময়কাল ছিল সব থেকে বেশি 1266 থেকে 1287 খ্রিস্টাব্দ। 1266 থেকে 1287 খ্রিস্টপূর্বাব্দ, ঠিক আছে। এই ছিল গিয়াসউদ্দিন বলবনের। আর গিয়াসউদ্দিন বলবন একদম লং টাইম শাসন কার্য চালিয়েছিল এবং খুব সুন্দরভাবে শাসন কার্যটাকে চালিয়েছিল। এগুলো আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসার চেষ্টা করব। এবং নেক্সট কি আছে দেখো, গিয়াসউদ্দিন বলবনের পরে কি এসেছে, কাইকোবাদ, ঠিক আছে। কাইকোবাদ হলো, এটা হলো ইয়ারটা হলো 1287 থেকে 1290। 1287 থেকে 1290 কাইকোবাদ শাসন করেছিল, ঠিক আছে। এখানে 3 বছর শাসন কার্য চালিয়েছিল। তারপরে লাস্ট যে আছে দিল্লির সুলতান বংশের দাস বংশের মধ্যে যে শেষে কায়ুমারস, ঠিক আছে। কায়ুমারস হলো শেষ, 1290 থেকে 1290 এর মধ্যে শেষ হয়েছে। এই ছিল আমাদের দাস বংশের যে সিকোয়েন্সটা, শুরু থেকে একদম শেষ পর্যন্ত কে কত বছর পর্যন্ত শাসন করেছিল এবং তাদের যে পারফরমেন্স কিরকম ছিল আমি তুলে ধরার চেষ্টা করেছি তোমাদের কাছে। দেখো এইভাবে যদি পড়ো, সিস্টেমেটিক ভাবে পড়ো, এখান থেকে যদি কোশ্চেন আসে তোমরা নিশ্চয়ই আনসার করতে পারবে। এবং একটা জায়গাতে যখন তাদের সিকোয়েন্সটা একবার পড়ে নেবে, তারপর তোমরা যে কোনো ভাবে কোশ্চেনটা ঘুরিয়ে দেখ না কেন তোমরা আনসার করতে পারবে। দেখো প্রথমে কি ছিল, আমরা এখানে প্রথমে ছিল কুতুবউদ্দিন আইবক 1206 থেকে 1210 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন কার্য চালিয়েছিল 4 বছর, ঠিক আছে। কুতুবউদ্দিন আইবকের পরে এসেছিল আরাম শাহ 1210 থেকে 1211। আরাম শাহ শাসন কার্য চালিয়েছিল 1 বছর। তারপরে 1211 থেকে 1236 খ্রিস্টপূর্বাব্দ এসেছিল আমাদের এই যে ইলতুৎমিশ, যাকে দিল্লির প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়, ইলতুৎমিশ। ইলতুৎমিশের পরে আমাদের কাছে এসেছিল দেখো এখানে রুকনউদ্দিন ফিরোজ
ছয়ত্রিশ থেকে 1234 এর মধ্যে তার সময়কাল শেষ হয়েছিল। এবং রুকনউদ্দিনের পরে এসেছিল দিল্লির সুলতান বংশের একমাত্র মহিলা বা কন্যা ছিল রাজিয়া, যা যে সময়কালটা ছিল 1234 থেকে 1240। ঠিক আছে, 4 বছর শাসন কার্য চালিয়েছিল। এই যে রাজিয়ার পরে এসেছিল বাহরাম, বাহরাম এসেছিল 1240 থেকে 1242। ঠিক তারপরে এসেছিল আলাউদ্দিন মাহমুদ, আলাউদ্দিন মাহমুদ এসেছিল 1242 থেকে 1246। 1246 এর পরে কে এসেছে? নাসিরউদ্দিন মাহমুদ। এই যে নাসিরউদ্দিন মাহমুদ 1246 থেকে 1266 পর্যন্ত। তারপরে এসেছিল গিয়াসউদ্দিন বলবন, 1266 থেকে 1287 খ্রিস্টপূর্বাব্দ এসেছিল। তারপরে এসেছে কাইকুবাদ, 1287 থেকে 1290 পর্যন্ত। লাস্ট যে এসেছিল কায়ুমারস, কায়ুমারস এসেছিল 1290 থেকে 1290 এর মধ্যে শেষ হয়েছিল। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই বিভিন্ন জায়গাতে শেয়ার করবে, এবং যারা যারা আমার কাছ থেকে নোট নিতে চাও, টেট 2 এর জন্য ফুল কমপ্লিটলি নোটটা তৈরি হয়েছে, তোমরা দেখে একদম টপিক অনুসারে মিলিয়ে যদি ভালো লাগে তারপরে নিয়ে যাবে। এবং যারা যারা আমার কোচিং সেন্টারে এসে পড়তে চাও অবশ্যই আসতে পারো, ক্লাস করে দেখবে। আমার ক্লাস এবং ম্যাডামের ক্লাস দেখে যদি তোমাদের কাছে মনে হয় যে না ঠিক আছে, তারপরে এডমিশন হতে পারো। ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।